ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। আর এই দেশে ক্ষমতা আসতে পারবো না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন না। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, এটা যেরকম সত্যি। আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। আগামী 20 জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সহকারীভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশের ইউনূস প্রশাসন ইতিমধ্যেই থরহরিকম্প। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের সোহেল তাজ এবার আওয়ামী লীগের হাল ধরতে গিয়েছেন এবং 2 লক্ষ নেতাকর্মীকে একত্র করে সমাবেশের ডাক দিচ্ছেন এবং 16 ডিসেম্বর 2 কোটি মানুষকে একত্র করে আন্দোলন করবেন। ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি দেখলেই বুঝবেন কি করতে যাচ্ছে। বিজয় মাসে শেখ হাসিনা বিজয় বেশে কীভাবে ফিরে আসছে, অবশ্যই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। শুধু এটাই নয়, সোহেল তাজের বক্তব্য, সমন্বয়ে কিংবা উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিমাণ মামলা কিংবা মব জাস্টিস চালাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা লাঠিচার্জ করা হয়, তাহলে এটার পরিণাম ভয়ঙ্করভাবে আমরা দিয়ে দিব। দর্শক বন্ধুরা, ফারাজ করিম তিনি আরো বলেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা তারা বলেন 1971 সালকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ মুজিবরের সৈনিক, আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবরকে ভুলি নাই। আমরা জানিয়ে দিতে চাই 1971 সাল হচ্ছে স্বাধীনতা,
বাংলাদেশের এই স্বাধীনতাকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী এই স্বাধীনতাকে অস্বীকার করতে পারবে না। যদি এই স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যদি শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার কিংবা অপমান করতে চায়, আমরা এটার কঠিন বা শক্ত হাতে প্রতিরোধ করতে চাই বা প্রতিহাত করতে চাই। দর্শক বন্ধুরা, ফারাজ করিম চৌধুরী এবং সোহেল তাজ তিনি আরো বলেন যে 1971 সালকে যেই সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা, যেই জঙ্গিবাদীরা নাকি 1971 সালকে বলে যে স্বাধীনতা নয় এবং সেই স্বাধীনতাকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই 1971 সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 সাল হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বিজয়ের দিন। এই বিজয়ের দিনকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা শেখ মুজিবুর রহমানের কন্যাকে যে বা যারা নাকি কিংবা কটূক্তি কিংবা অপমান করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবুরকে ভুলি নাই। আমরা আসি, আমরা থাকবো শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পাশে। শুধু এটাই নয়, তিনি আরো জানান যে বাংলাদেশে শেখ হাসিনাকে সাবেক নয় প্রধানমন্ত্রী করেই আবার পুনরায় ফিরিয়ে আনবে বাংলাদেশে। এবং এই সমন্বয় কিংবা উপদেষ্টারা তারা যে কুঠার নামে আওয়ামী লীগের উপর যে মিথ্যাচার বা গণহত্যা চালায় এবং সম্পূর্ণভাবে নাম দেয় আওয়ামী লীগের, এইটা আমরা প্রতিরোধ কিংবা সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু আমাদেরকে যদি কেউ বাধা দেয় আমরা এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করব। সোহেল তাজ তিনি আরো জানান যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায়, সমন্বয়ক বা উপদেষ্টারা, তাদেরকে জানান দিতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা শেখ মুজিবুরের সৈনিক। সোহেল তাজ তিনি আরো জানান যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায়, তাদেরকে জানান দিতে চাই আপনারা আমাদের এই সমাবেশের দিকে তাকান। এত কোটি কোটি মানুষকে আপনারা কিভাবে ব্যান করতে পারবেন? এত কোটি কোটি মানুষের কলিজা থেকে আপনারা কিভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিতে পারবেন? এটা কখনোই সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ বিজয় লাভ করে। শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতাকে কিভাবে সমন্বয় কিংবা এই উপদেষ্টাকারীরা তারা ব্যান করতে চায়? আমরা তাদেরকে আবারও বলতেছি, আমরা আসি, আমরা থাকবো শেখ হাসিনা বঙ্গবন্ধুর পাশে। আপনারা এই কোটি কোটি মানুষদের দিকে তাকান, তাদের কলিজা থেকে কখনোই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে পারবেন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, কিংবা আওয়ামী লীগের হাত ধরেই নতুন বাংলাদেশ দেখবো আমরা ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল সোহেল তাজ ফারাজ করিমের বক্তব্য। এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, তা হাসিনা ওইরাম, ওর বয়স আসছে 76 বছর। ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়ে ও বেশি মানসিক রুগী হয়ে যাবে। খালেদা জিয়া তো যাক টর্চারিং রুগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রুগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে যাবেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। আপনারা আনার পক্ষপাতে আমরা, যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়, সে শিক্ষায় শিক্ষিত তার জন্য সে নোবেল বিজয় হয়েছে। কেউ বলেছে যে নাস্তিক লোকও নোবেল পায়, তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না। পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে, যারা ওলামায়ে কিরামগণ করে, তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে। আপনারা তো জানেন এনে বহুত শিক্ষিত লোক আছে, পাকিস্তান নোবেল পাইছে না? তাদের নামের আগে তো মোহাম্মদ আছে, তারাও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তা তারা যেহেতু নোবেল পাইছে, আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাইছে। এখন এই নোবেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা, আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন। 96তে যে আইন ছিল, 91তে যে আইন ছিল, আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন। যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত 23 বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক। যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন, তাতে কোনো শিক্ষিত লাগবে না। আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই, যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই, সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে
মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। তা তখনও তো এত হাঙ্গা দাঙ্গা, এত মারামারি, এত খুনগুম ছিল না। আর আপনারা এই এককভাবে MBA কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না, ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না, বাদ দেন। এই বাদ দিয়ে ভোটের অধিকার, গণতন্ত্র, একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে, একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে, যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে। তা নাহলে হিরো আলমের মতন লোক প্রধান উপদেষ্টার নির্বাচন করলে, প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে, হিরো আলম সেও তো এই দেশের নির্বাচনে আসতেছ না, তো ওই রকম পালেই হবে। আর যখন দেশে গণতন্ত্রের নির্বাচন হবে তখন সঠিকভাবে পার্লামেন্টে সদয় যেতে পারবে। যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে ছিল তখন একজন অশিক্ষিত পার্লামেন্টে ছিল, একজন শিক্ষিত লোকও ছিল, একজন আলেমও ছিল। তখন শেখ হাসিনাও ছিল, খালেদা জিয়াও ছিল। আর এখন শেখ হাসিনা সেনাবাহিনী হত্যা করাইতেই পার্লামেন্ট সদস্য সব বাড়িতে করে ফেলে। এক শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, যা কোনো বিশ্বের কোনো দেশে নেই। শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার করবেন কি না করবেন আমি বলতে পারতেছি না, কিন্তু যারা শেখ পরিবার থেকে পার্লামেন্ট সদস্য আছে, আমাদের খুলনা জুয়েল সাহেব, হিলাল সাহেব, ওর ছেলে তন্ময়, এরা খুলনার কতটুকু উন্নতি করেছে আমি বলতে পারি না, কিন্তু খুলনার থেকে অনেক টাকা মেরে গেছে। খুলনার উন্নতি করলে আওয়ামী লীগের যেরাম করেছে, মনে করেন SM আব্দুর রব সাহেব, খালেক তালুকদার, মিজান সাহেব, এরাই উন্নতি করেছে। আর শেখ পরিবারের থেকে যে খুলনার রাজনীতি করেছে সে শুধুমাত্র টাকা লুটপাট করে গেছে। শেখ হাসিনা চোর না, চোর আছে শেখ হাসিনার বোন, শেখ হাসিনার ভাইপো ভাইজিরা। শেখ হাসিনা চোর না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো। শেখ হাসিনা চোর না, চোর আসতে ওর পার্শ্ববর্তী যারা ছিল, পাশের চেয়ারে যারা ছিল, এরাই চোর। শেখ হাসিনা টাকা দিয়ে কি করবে? ও তো সে 1975 সালে অনেক টাকার মালিক, অনেক ধন সম্পত্তির মালিক, ওর টাকা চুরি করে আসতো না। কিন্তু ওর আওয়ামী লীগের আজ যারা চেয়ারে ছিল এরাই আসতে চুরিটা করেছে। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে বিশ্বের অনেক দেশ যেমন চিন্তিত, তেমনি এমন কয়েকটি দেশ রয়েছে যারা ভয়ে কাঁপছে। এই দ্বিতীয় শ্রেণীর দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ও বাংলাদেশ, আর চিন্তায় রয়েছে চীন। এই তিন দেশ ভারতের প্রতিবেশী। অপরদিকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই খুশিতে ডগমগ ভারত। কারণটা অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠতা। ট্রাম্প শপথ নেওয়ার আগেই তিনি যে ক্যাবিনেট বাছাই করেছেন তাতেও বোঝা যাচ্ছে 2025 জানুয়ারি থেকে ভারত এই উপমহাদেশে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ ট্রাম্প ক্যাবিনেটে এমন অনেকেই আছেন যারা ঘোষিতভাবে পাকিস্তান বিরোধী, আবার অনেকে আছেন যারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যেমন তুলসী গাবার্ড, যিনি মার্কিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদে বসছেন। তিনি মার্কিন নাগরিক হলেও নিজেকে হিন্দু ভেবে গর্ব করেন। তিনি নরেন্দ্র মোদীকে পছন্দও করেন। ফলে পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করতে তিনি ভারতের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবেন, এটা অনস্বীকার্য। এটাই শেষ নয়, ট্রাম্পের দ্বিতীয়বারের মেয়াদে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন এক ঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। এর মধ্যে রয়েছে কলকাতা কানেকশনও। আগামী 20 জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সহকারীভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশের ইউনূস প্রশাসন ইতিমধ্যে থরহরিকম্প। ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেলকে ডিরেক্টর অফ FBI পদে মনোনীত করেছেন ট্রাম্প। একটি গুজরাটি পরিবারে জন্ম তার। মার্কিন মুলুকের আইন শৃঙ্খলা এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে এই গোয়েন্দা কর্তার। তাকে FBI এর সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। উল্লেখ্য, FBI হল আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং অনেকবার তা বুঝিয়েও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়ে ট্রাম্প এই নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন। জো বাইডেন প্রশাসনকে তোপ দেগে তার স্পষ্ট বক্তব্য ছিল, তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এভাবে নির্যাতন হতে দিতেন না, কড়া হাতে দমন করতেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে প্রেসিডেন্ট পদে বসেই তিনি বাংলাদেশের তদারকি সরকারের উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারেন, এমনকি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরাতেও সাহায্য করতে পারেন।
কূটনৈতিক মহলের অভিমত, ট্রাম্পের বাংলাদেশ নীতি পরিচালিত হতে পারে নরেন্দ্র মোদীর দ্বারা, যে কারণে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে মোদী কোনো কঠোর অবস্থান নেননি। তিনি অপেক্ষা করছেন ট্রাম্পের মসনদে বসার। অপরদিকে জল মাপছে বাংলাদেশও। মোহাম্মদ ইউনূস এই বিষয়ে মুখ না খুললেও বাংলাদেশের উপদেষ্টা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে না। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে এখন যেমন সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তেমনই থাকবে, কিন্তু তা যে আদৌ খুব কঠিন সেটা মানছেন না বাংলাদেশের উপদেষ্টাদের অনেকেই। প্রসঙ্গত, হাসিনা সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতলতম স্তরে নেমে গিয়েছিল। হাসিনার আমলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রায়ই নানা নেতিবাচক মন্তব্য করত জো বাইডেন প্রশাসন। তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা বুঝতে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উক্তি ও সিদ্ধান্তকে স্মরণ করা যায়। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। একবার জাতীয় সংসদে দাঁড়িয়েও এমন অভিযোগ তুলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অপরদিকে ক্লিন্টন, হিলারি, ওবামাদের সঙ্গে আমাদের মোহাম্মদ ইউনূসের অনেকদিন ধরে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যার দারুণ প্রভাব পড়েছিল জো বাইডেনের সঙ্গেও। যেমন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছিল 2016 সালের মার্কিন নির্বাচনের সময়। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রকাশ্যেই সেবার হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন এবং ট্রাম্পের কাছে হিলারির পরাজয়ের পর বুঝিয়ে দিয়েছিলেন তিনি ব্যথিত, যা ট্রাম্পের স্মরণেও রয়েছে। অবধারিতভাবে রিপাবলিকান ট্রাম্পের জয় কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। ধারণা করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কয়েকটি বছর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখবে। বাংলাদেশের বিষয়ে ভারত যে যে সিদ্ধান্ত নেবে, সম্ভবত তার প্রতিটা ক্ষেত্রেই সায় থাকবে আমেরিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপনা করলাম, রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এবং যে ভিডিওগুলো রীতিমতো ভাইরাল হয় সেই ভিডিওগুলো আমরা প্রকাশ্যে আপনাদের মাঝে উপস্থাপনা করি। বর্তমান সময়ে সমসাময়িক আপডেট টপিক, যে সোহেল তাজ রীতিমতো তিনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছেন এবং আওয়ামী লীগের হাল ধরছেন। তিনি রীতিমতো তার পিতা রীতিমতো একবার আওয়ামী লীগের হাল ধরেছিল এবং সে এখন হাল ধরছে। প্রিয় দর্শক, সোহেল তাজের বর্তমান পরিস্থিতি এবং তার আন্দোলনের ডাক দেওয়ার বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু রাজনীতি এবং কোনো সহিংসতা চাই না। আওয়ামী লীগ কোনো সহিংসতা করুক সেটা আমরা চাই না। নির্বাচনের মাধ্যমে সে যদি জয় লাভ করতে পারে, সে ক্ষমতা আসুক, আমরা তাদেরকে সদরে গ্রহণ করব, কেননা আমরা গণতান্ত্রিক দেশ চাই এবং দেশ ইউরোপে এবং আমেরিকা যেভাবে নির্বাচন হয় সেভাবে শান্তিপূর্ণ নির্বাচন আমরা কামনা করি। আর কোনো সহিংসতা নির্বাচনে হোক সেটা আমরা চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা আমরা দাবি করি। অবশ্যই তিনি হয়তোবা সেটা পারবেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, সেখানের অবস্থা তিনি জানেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।